মস্তিষ্কের কোনো মানুষ যদি বাড়িতে বসে থাকতে পারে, সেখানে আমার বলার কিছু নাই। এই দেশটা আমরাই সংস্কার করব। আন্দোলন এটা আমরা সফলতা না নিয়ে আসতাম না, সেটা হোক 5 তারিখে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা যদি আরও 1 মাস লাগতো আমরা স্টুডেন্টরা ইনশাল্লাহ মাঠে থাকতাম। তারা বিপদে পড়েছে, মানে আমার সমস্ত বাংলাদেশ বিপদে পড়েছে। তোর একটা জায়গায় নামছে একটা আন্দোলন নিয়ে, ওই জায়গায় আমাদেরও থাকা লাগবে। তা আমি চিন্তা করলাম যে আমার হাতে যে মাধ্যমটা আছে এবং আমি যেভাবে মানে ভালোভাবে বলতে পারবো, আমার ওটা ইউজ করা উচিত। ইনক্লুডিং জেন জি, হিজবুত তাহরির একটা ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল স্ট্রং একটা লিডিং ফোর্স। তো ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম। হিজবুত তাহরির বা যে কোনো সংগঠন যদি তার অবস্থান ব্যক্ত করতে চায়, পরিষ্কার করতে চায়, সে সুযোগ আছে। তারা সরকারের সাথে কথা বলুক, আলোচনা করুক। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেন্স এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ষড়যন্ত্রতাত্ত্বিক কার্লসনের পডকাস্টে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় উঠে এসেছে। বিশেষ করে 2024 সালে বাংলাদেশে সরকার পতনে বাইডেন প্রশাসনের জড়িত থাকার বিষয়। এক্ষেত্রে বাইডেন প্রশাসন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রক্সি সংগঠন ইউএসএইড IRI দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে। অর্থায়ন করা হয় মিডিয়া, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, রেডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর। বলে রাখা ভালো যে মাইক বেন্স এবং টাকার কার্লসনের আলোচনাটি ইতিমধ্যে ইলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন। টাকার কার্লসন একজন প্রভাবশালী সাংবাদিক ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিও বটে। কথার কথা, যদিও বা বলি যে ইলন মাস্ক ও মিস্টার কার্লসন রাজনৈতিক প্রতিহিংসার বশে বাইডেন প্রশাসনের দুর্নামে পডকাস্টটি আয়োজন করে ছড়িয়েছেন, সেক্ষেত্রে আচ্ছা চলুন দেখি মিস্টার মাইক বেন্স বাংলাদেশ প্রসঙ্গে যে অভিযোগগুলো করেছেন আসলেই কি IRI ও USAID বাংলাদেশে অর্থায়ন করেছিল কিনা, তাতে যাদের উপরে অর্থায়ন করার কথা বলেছে তাদের কোনো প্রকার সম্পৃক্ততা পাওয়া যায় কিনা। মাইক বেঞ্জের মতে USAID বাংলাদেশের সরকার পতনে অর্থায়ন করে 2018 সালের সময় থেকে। এক্ষেত্রে আমরা যদি বাংলাদেশে USAID এর কার্যক্রম দেখি, তবে লক্ষণীয় যে বাংলাদেশের বৃহত্তর NGO প্রতিষ্ঠান ব্রাকের সঙ্গে USAID বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্প ঘোষণা করে ফেব্রুয়ারি 2024 সালে। এতে 5 বছরে $48 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। ব্রাকের নাম কেন আনলাম সেটিও বলছি। মাইক বেন্স বললেন, ট্রান্সজেন্ডার, হিজড়া ও সমকামী সম্প্রদায়ের উপর IRI, USAID অর্থায়ন করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তবে দেখতে পাই 2024 সালের 29শে জানুয়ারি জাতীয় সেমিনার 2024 নামক অনুষ্ঠানে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব সমকামিতা এবং ট্রান্সজেন্ডার বিষয়ক একটি গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এর পরিপ্রেক্ষিতে গোটা দেশের মানুষ 2 ভাগে ভাগ হয়ে যায়। এক পক্ষ আসিফ মাহতাব এবং অন্য পক্ষ সমকামী বা ট্রান্সজেন্ডারদের অধিকারের পক্ষপাত হয়ে পড়ে। দেশ জুড়ে হইচই রব উঠলে ব্রাক বিশ্ববিদ্যালয় আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করেন। আরও ইন্টারেস্টিং ব্যাপার যে এই ঘটনায় বাংলাদেশের ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্যরা দাবি করেছিলেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসিফ মাহতাবের বক্তব্য মানুষের মধ্যে ট্রান্সজেন্ডার নিয়ে বিদ্বেষ আরও বাড়িয়ে দিবে। আপনার মনে হতে পারে শিক্ষক আসিফ মাহতাব, ব্রাক বিশ্ববিদ্যালয়, ট্রান্সজেন্ডার কমিউনিটি, শিক্ষার্থী এরা সবাই আলাদা আলাদা, কিন্তু না, এনারা সবাই USAID IRI দ্বারা অর্থায়নকৃত সদস্য, কিন্তু একই নাটকে অভিনয় করেছেন ভিন্ন রোলে। একদল সরকারের পক্ষে থেকে অন্য দল সরকারের বিরোধিতা করে মানুষকে উত্তেজিত করেছিল। আমরা আরও গভীরে যেতে চাই। 2023 সালের 26শে নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উইমেন্স ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠানে হো চি মিন ইসলাম নামে এক ট্রান্সজেন্ডার নারীকে যোগ দিতে না দেওয়ায় বিশ্বব্যাপী ব্যাপক ক্রিয়া ও প্রতিক্রিয়া দেখা যায়। হো চি মিন ইসলাম ছাড়াও প্রোগ্রামে ছিলেন ব্রাক মাইক্রো ফাইন্যান্সের জেন্ডার ইনক্লুশন অ্যান্ড উইমেন এন্টারপ্রেনারশিপ ইউনিটের সিনিয়র ম্যানেজার কাশফি বিনতে আহমেদ, ছিলেন আজমেরি হক বাঁধন, চিরকুট ব্র্যান্ডের সুমি। নামগুলো খুব পরিচিত না? আসছি সেই প্রসঙ্গে। একই বছর অর্থাৎ 2023 সালের 10 আগস্ট গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন হো চি মিন ইসলাম। সাক্ষাতের পর তার ফেসবুকে একটা স্ট্যাটাসের মাধ্যমে বলেন,
ট্রান্সজেন্ডার মানুষদের জন্য আজকের দিনটি মাইল ফলক। বেশ দম্ভের সঙ্গেই বলেন, অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারী হয়েছি, গোপন করার কিছু নেই। এই যে ব্যাপারগুলো। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে হো চি মিনকে ঘিরে বেশ তুলকালাম কাণ্ড। এগুলোর মাধ্যমে শেখ হাসিনার প্রতি জনমনে একরকম ধর্মীয় বিদ্বেষের ভাবধারা সৃষ্টি করা হয়েছে মাত্র। অর্থাৎ মেসেজটা এই যে আওয়ামী লীগ সরকারের সরাসরি সমর্থনেই ধর্মীয় মূল্যবোধের এদেশে ট্রান্সজেন্ডার ছড়ানো হচ্ছে। বাংলাদেশে আরও একজন ট্রান্সজেন্ডার নারীকে নিয়ে বেশ হইচই হয় 2021 সালে। নাম তার তাসনুভা আনান শিশির। বাংলাদেশে প্রথম ট্রান্সজেন্ডার নারী উপস্থাপিকা হিসেবে বাংলাদেশনে যাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। মজার বিষয়, তারা দুইজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশের ট্রান্সজেন্ডার কমিউনিটিকে প্রতিনিধিত্ব করেন। আরও মজার বিষয়, জুলাই অভ্যুত্থানে একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন হিজড়া সম্প্রদায়, ছিল ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সমর্থন। আরও মজার বিষয় যে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিপ্লবীগণ মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ আরামে জীবনযাপন করছেন। বলে রাখা ভালো, IRI এর অর্থায়নে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের নাচ, শর্ট ফিল্ম সহ নানা কর্মসূচি 2018 থেকে 2024 এই সময়টাতে অনুষ্ঠিত হয়। বিহারি LGBTQ কমিউনিটি থেকে 77 জন অ্যাক্টিভিস্ট এবং 326 নাগরিক নিয়ে তারা আলাদা টিম গঠন করে বছরব্যাপী কার্যক্রম চালায়। এদিকে 2020 সালে বাইডেন প্রশাসন বাংলাদেশে ট্রান্সজেন্ডারদের ড্যান্স ফেস্টিভ্যালের জন্য $2.7 মিলিয়ন অনুদান দেন। 2024 সালের শুরুতে জানাজানি হলে মার্কিনীদের মধ্যে যা বেশ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়, যেটা বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো সাংবাদিকেরাও কৌশলে চেপে যায়। মাইক বেঞ্চের ভাষ্যে জুলাই আন্দোলনে ব্যবহার করা হয় সাংস্কৃতিক কর্মীদের। কারা এই সাংস্কৃতিক কর্মী? লক্ষ্য করলেই দেখবেন আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেয়া আজমেরি হক বাঁধন সহ আরো অনেকেই। বাঁধনের কথা উল্লেখ করলাম কারণ আপনাদের হয়তোবা মনে আছে, রেহেনা এবং খুফিয়া দুটি সিনেমা নিয়ে বাংলাদেশে তীব্র ইসলামিস্টদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে খুফিয়া সিনেমায় সমকামিতা নিয়ে হইচই হলে বাঁধনের পক্ষে এসে দাঁড়ায় ধর্মনিরপেক্ষ এবং আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাই। আরো গভীরভাবে বলি, বাঁধনকে কখনো সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেত্রী তারানা হালিমের সঙ্গে প্রায়শই দেখা গেছে। 2018 সালে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে এবং 2020 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের প্রচারণায় অংশ নেন বাঁধন। এই যে ব্যাপারগুলো, এসবের মাধ্যমে বাঁধন একদিকে নিজেকে আওয়ামী পন্থী হিসেবে জাহির করতে পেরেছেন, অন্যদিকে জুলাই অভ্যুত্থানে একটা ভাবে যোগ দিয়ে একটা মেসেজও দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থক হলেও আওয়ামী লীগের অন্যায়ে তিনি চুপ করে থাকতে পারেন না। জনগণ বুঝেছে, আরে আওয়ামী লীগের সমর্থকই যখন আওয়ামী লীগের বিরুদ্ধে, তখন আওয়ামী লীগ নিশ্চয়ই মস্ত বড় কোনো অন্যায় করেছে, আর তো ঘরে থাকা যায় না। বলে রাখা ভালো যে শেখ হাসিনার পতনের 40 দিন পূর্তি উপলক্ষে বাঁধনেরা গরু জবাই দিয়েছেন। এমনকি বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য ভাঙার পর তার জবাব ছিল এমন, বঙ্গবন্ধুর অপমানে তার 2 সন্তানই দায়ী। মাইক বেঞ্চ বললেন, জুলাই অভ্যুত্থানে নিষিদ্ধ সংগঠন যেগুলোকে মার্কিন সরকার ধ্বংস করতে চায় এমন জঙ্গি সংগঠনের উপর অর্থায়ন করা হয়। জুলাই অভ্যুত্থানে কি এমন কোনো নিষিদ্ধ সংগঠন ছিল? উত্তর হবে হ্যাঁ। BBC বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির অনলাইনের মূল সমন্বয়ক নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইমতিয়াজ সেলিম প্রকাশ্যে দাবি করে বলেন, ইনক্লুডিং জেনজি হিজবুত তাহরির একটি ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল লিডিং ফোর্স। ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম, কিন্তু এই আন্দোলনটা কোনোভাবেই যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে, আমরা খুবই সতর্কতার সাথে উইদাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম। ইমতিয়াজ সেলিমের বক্তব্যে উঠে আসে 3টি প্রধান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম, নর্থ সাউথ, ব্র্যাক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। মাইক বেঞ্চ বললেন, জুলাই অভ্যুত্থানে অর্থায়ন করা হয় শিক্ষার্থী ও শিক্ষকদের উপর। জুলাই আন্দোলনের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করলে হঠাৎ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে নেয়। 5ই আগস্টের পর খোদ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ইন্টারভিউতে দাবি করেন, যে কোনো মূল্যেই শেখ হাসিনাকে উৎখাত করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সরকার অ্যাকশন নিলে তাতে প্রতিবাদ জানিয়ে ওই আন্দোলনের সংহতি জানায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 326 জন শিক্ষক। মাইক বেঞ্চ বললেন, শেখ হাসিনার পতনে র্যাপার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপরেও অর্থায়ন করা হয়। এমন কোন র্যাপার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কি আছে?
উত্তর হবে জি আছে। র্যাপ সঙ্গীত তরুণ যুবকদেরকে আন্দোলনে বেশ খেপিয়ে দিয়েছিল। র্যাপার হান্নানের আওয়াজ ওড়া, সেজানের কথা ক, তৌফিকের এ দায় কার? এই র্যাপ গানগুলো পরিকল্পিতভাবে ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এতে অর্থায়ন থেকে শুরু করে লিরিক্স সাজানো সবকিছু হয়েছিল ইউএসএইড IRI নির্দেশেই। মাইক বেঞ্চ ইতিমধ্যেই তার এক্স অ্যাকাউন্টে তৌফিকের ওই গানটি শেয়ার দিয়ে পরিকল্পনার কথা বলেছেন। এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে সবার আগে আন্দোলনে যোগ দিয়ে সামনের সারিতে ছিলেন সালমান মুক্তাদির। বলে রাখা ভালো যে সালমান মুক্তাদির তার অভদ্র প্রেম মিউজিক ভিডিওর দায়ে দেশে বেশ বিতর্কিত হয়েছিলেন। ব্যক্তিবর্গই যখন আন্দোলনের সামনে এসেছিল তখন তরুণদের মধ্যে একটা তাড়না লক্ষ্য করা গেছে। এতদিন যাকে খারাপ বলেছি আমরা, আজ সেও দেখে আমাদের পক্ষে। আর তো ঘরে বসে থাকা যায় না। মাইক বেঞ্চের পডকাস্টে আরো একটি বিষয় উঠে আসে। IRI 2019-20 সালের দিকে একটি রিপোর্ট সাবমিট করে, যেখানে তারা বিএনপিকে সমর্থনের কথা উল্লেখ করে এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে বলে। যদিও বিএনপি জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয় এবং 2018 নির্বাচনে পরাজিত হয়। ব্যাপারটি অর্থায়ন করা পক্ষদের পাশাপাশি হিলারি ক্লিন্টন পক্ষকে নিঃসন্দেহেই আরো ক্ষুব্ধ করে তোলে। এই পডকাস্টে মাইক বেঞ্চ আরো বলেন, জুলাই আন্দোলনে নতুন দুটি অ্যাক্টিভ স্টুডেন্টস গ্রুপকেও সম্পৃক্ত করা হয়। এদের একটির নাম বেশ পরিচিত, সেটি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের রাজনৈতিক দল ছাত্র শক্তি, যা 4 অক্টোবর 2023-এ প্রতিষ্ঠিত হয়। মজার বিষয় যে শেখ হাসিনাকে উৎখাতের এই তথ্যটি রাশিয়ার গোয়েন্দা সংস্থাও জানত। ফলে 2024 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে 2023 সালের 15 ডিসেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিশেষ সতর্কবার্তায় বলেছিলেন, বাংলাদেশে একটি আরব বসন্ত ঘটাবে CIA। একই সতর্কবার্তা সহিত নিউজ করে চায়নার গণমাধ্যম। জাপানিজ গণমাধ্যম 29 জুলাই একই রকম সম্ভাব্যতা নিয়ে নিউজ করে। যাই হোক, ওই পডকাস্টে আরো একটি বিষয় উঠে আসে। বাংলাদেশের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিলিটারি বেস করতে দেননি। ফলে 2018 সাল থেকে আমেরিকা USAID, IRI, NDI এর মতো প্রতিষ্ঠানের দ্বারা বাংলাদেশকে পলিটিক্যালি ডিস্টার্ব করার প্রচেষ্টা শুরু করে। প্রসঙ্গত যে 2024 সালের 27-28 জুন ফিলিপাইনের ম্যানিলায় ইউনুস সেন্টারের উদ্যোগে সোশ্যাল বিজনেস ডে সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস, আসিফ নজরুল, শহীদুল আলম, লামিয়া মুর্শিদ, ফরিদা আখতার, আব্দুল হান্নান। এই সম্মেলনটি আন্দোলন ত্বরান্বিত হবার ঠিক 1 সপ্তাহ আগেই অনুষ্ঠিত হয়। মজার বিষয় কি জানেন? এই সম্মেলনের আয়োজক ফিলিপাইনের NWTF নামক একটি NGO প্রতিষ্ঠান, যারা ফিলিপাইনে USAID এর মূল পার্টনার। ইউনুস সেন্টারের সাথে NWTF মিলে এই সোশ্যাল বিজনেস ডে আয়োজন করেছিলেন, যারা বিভিন্ন সময়ে USAID থেকে ফান্ডিংও পেয়ে থাকেন। ডক্টর ইউনুস ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা, আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, ফরিদ আখতার মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা, লামিয়া মুর্শিদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রধান সমন্বয়কারী, আব্দুল হান্নান বর্তমানে তিনি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব বিষয় আরো খুলে বলার নিশ্চয়ই প্রয়োজন নেই।